নমস্কার, বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে শুনে নেব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত প্রথম গল্প সহজে কি বড়লোক হওয়া যায়। শুরু হচ্ছে আজকের গল্প। ছেলেবেলায় একটু একগুঁয়েমি প্রায় সকলের থাকে। আমার কথা শুনিয়া কেহ চটিবেন না, চটিলেও বড় একটা অসুবিধা বোধ করিব না। অনেকের অভ্যাস আছে, তাহারা খাঁটি কথা শুনিলে বিরক্ত হয়, কিন্তু কাহাকেও বিরক্ত করা আমার উদ্দেশ্য নহে। আমার নিজের দশা দেখিয়াই আমি উপরের কথাগুলিতে বিশ্বাস স্থাপন করিয়াছি। ছেলে মানুষের একটা রোগ আছে, অনেক কাজ তাহারা আপনা আপনি করিয়া অন্য লোককে বিরক্ত করে, আবার যদি কেহ সেই কাজ তাহাদিগকে করিতে বলিল, অমনি সেই কাজের মিষ্টতাটুকু তাহাদের নিকট হইতে চলিয়া যায়। দাদা প্রথমে বই পড়িতে শিখিয়াছে, তাহার বইয়ে সুন্দর সুন্দর ছবি। পড়িবার সময় দাদা বই খুঁজিয়া পাইত না। আমার চোখে পড়িলেই আমি বইখানা হস্তে করিয়া কেহ খুঁজিয়া না পায় এমন জায়গায় যাইয়া বসিতাম। শেষে একদিন শুনিলাম ওই বইখানা আমারও পড়িতে হইবে। আমার আনন্দের সীমা রহিল না। তখন দৌড়িয়া যাইয়া সঙ্গীতের সকলকে খবরটা দিয়া আসিলাম। পরদিন মাস্টার আসিলেই বই হাতে করিয়া হাজির। মনে করিলাম প্রথম ছবিটার কথা আজ হইবে। মাস্টার প্রথমে ছবির পাতে একটুও আসিলেন না, না ছবি শূন্য একটা পাতা উল্টাইয়া ABCD করিয়া কি বলিতে লাগিলেন। তখন হইতে আর সে বই আমার ভালো লাগিল না। দাদা স্কুলে যাইবার সময় মাঝে মাঝে আমাকে সঙ্গে করিয়া নিয়া যাইত। দাদাদের মাস্টার বড় ভালো মানুষ। আমি মনে করিলাম স্কুলের সকল মাস্টারই বুঝি ওইরূপ। বাড়িতে 3 বছর থাকিয়া কয়েকখানা বই শেষ করিলাম। তাহার পর আমাকেও স্কুলে পাঠাইয়া দিল। কয়েক বছর পর বেশ চলিতে চলিতে লাগিলাম, কিন্তু মাস্টারকে আর তত ভালো লাগে না। কবে বড় মানুষ হইয়া স্কুল ছাড়িয়া দিব, এই চিন্তাটা বড় বেশি মনে হইত। তখন 3য় শ্রেণীতে পড়ি। ইংরেজি যে কয়খানা বই পড়িয়াছিলাম, তাহার একখানিতে এক সাহেবের কথা লেখা ছিল। তিনি বাড়ি ছাড়িয়া বিদেশে গিয়াছিলেন। সেখানে অনেক কষ্ট ভোগ করিয়া শেষটা অনেক টাকা করিয়াছিলেন। সাহেব যে বয়সে ছাড়িয়াছিলেন, মিলাইয়া দেখিলাম আমারও এখন ঠিক সেই বয়স। তবে আর কি চাই, ক্লাসে সতীশের সঙ্গে আমার বড় ভাব। আমি সতীশের সঙ্গে মনের কথাগুলি খুলিয়া বলিয়া ফেলিলাম। কথা শুনিয়া সতীশ যেন আর তার ছোট শরীরটির মধ্যে আঁটে না। তখনই সে লাফাইয়া উঠিল। বোধ হইল বাড়ি হইতে বিদেশে চলিয়া গেলেই বড়লোক হওয়া যাইবে। সতীশ বলিল, কালই চল। কাল চলাটা তত সহজ বোধ হইল না, কিন্তু বেশি দেরি করা হইবে না সেটা ঠিক করা হইল। একদিন স্কুল হইতে ছুটি পাইয়া বাড়ি আসিলাম। সতীশও আসিল। বাবা বাড়ি ছিলেন না। বাড়ির অন্যান্য লোকও চুপ করিয়া বিশ্রাম করিতেছিল। চুপি চুপি কয়েকখানা কাপড় দিয়া একটি পুটলি বাঁধিলাম। তারপর বাবার বাক্স হইতে কতগুলি টাকা লইয়া দুজনে চোরের মতো বাড়ির বাহির হইলাম। পাছে কেহ আসিয়া ধরে সেই ভয়ে দুজনে মাঝে মাঝে দৌড়াইতে লাগিলাম। এইরূপে সাঁঝ পর্যন্ত হাঁটিয়া এক বাড়িতে যাইয়া উঠিলাম। সেই বাড়ির কর্তা আমাদের অবস্থা দেখিয়া বড় দুঃখিত হইলেন। আমাদের সম্বন্ধে যা যা কথা সমস্ত জিজ্ঞাসা করিতে লাগিলেন। আমরা কোনো কথারই ঠিক উত্তর দিই নাই। স্থানে স্থানে 2-একটা কথা গড়িয়া কহিতে হইল। তিনি আমাদের কথায় বুঝিয়া লইলেন যে আমরা দুজন পথ হারাইয়া ঘুরিতেছি। বলিলেন, কাল আমি একজন লোক দিয়া তোমাদের দুজনকে বাড়ি পাঠাইয়া দিব। খাইবার সময় ভদ্রলোকটি আমাদের সম্মুখে বসিয়া থাকিলেন, আহার শেষ না হওয়া পর্যন্ত উঠিলেন না। একটি কুঠুরিতে আমাদের দুজনের ঘুমাইবার বন্দোবস্ত করিয়া দেওয়া হইল। সেখানে আর কেহ ঘুমাইতে আসিল না। আমি কিছু সুবিধা বোধ করিলাম। ভাবিলাম, কর্তা যাহা বলিলেন তাহা কাজে করিলে আর বড়লোক হওয়া হইবে না। সুতরাং কেহ জাগিবার পূর্বে ধন্যবাদ না দিয়া চলিয়া যাওয়া ঠিক হইল। সতীশকে ডাকিলাম, সতীশ, সতীশ। সতীশ কথা কয় না।
সতীশের চোখে জল পড়িতেছে। কর্তার কথায় সতীশের মন ফিরিয়া গেল না কি? বাস্তবিকই তাই। অনেক পীড়াপিড়ি করার পর বলিল, আমি তোমার সঙ্গে যাইব না। আপনারা কি মনে করিতেছেন সতীশের কথা শুনিয়া আমার মনের ভাব কি প্রকার হইল? বড়লোক হওয়ার ইচ্ছেটা আমার এত বেশি হইয়াছিল যে বাড়ি ছাড়িয়া অবধি আমার বোধ হইতেছিল যেন বড়লোকের কাছাকাছি একটা কিছু হইয়াছি। সতীশকে আমি কাপুরুষ মনে করিতে লাগিলাম। সতীশের মা বাপ আছে, আমারও মা বাপ আছে, প্রভেদেই যে আমি স্বার্থপর, সতীশ তাহার নয়। সতীশের মনে যে সকল চিন্তা উঠিতেছিল আমার অন্তঃকরণে তাহার স্থান পাইল না। আমি সতীশের অবস্থা বুঝিতে পারিলাম না। মা বাপের মনে কষ্ট দেওয়া আমার ইচ্ছা ছিল না, কিন্তু নিজের কথা লইয়া এত ব্যস্ত ছিলাম যে তাহাদের কথা ভাবিবার অবসরই পাই নাই। নানা চিন্তার মধ্যে ঘুম আসিল। ঘুমাইতে ঘুমাইতে স্বপ্নে দেখিলাম যে আমি বাড়িতে কি একটা কথা লইয়া মার সঙ্গে রাগারাগি করিয়াছি। মা কত সাধিতেছেন, আমার ভ্রুক্ষেপ নাই, রাগ যেন ক্রমেই বাড়িতেছে। মার চোখে জল পড়িতেছে দেখিয়া যেন আমার প্রতিহিংসার ভাবটা চরিতার্থ হইতে লাগিল। আমি দাঁত খিচাইয়া মাকে বিদ্রূপ করিতে লাগিলাম। মা আমার হাত ধরিতে আসিলেন। আমি পাশের একটা গাছে উঠিতে চেষ্টা করিলাম। হঠাৎ পা পিছলাইয়া পড়িয়া যাইতেছিলাম, এমন সময় আমার ঘুম ভাঙিয়া গেল। স্বপ্নের কথা ভাবিয়া চোখে দুফোঁটা জল আসিল, কিন্তু আবার সে বড়লোক হওয়ার কথা। সতীশের মন ফিরিয়া গিয়াছে। সতীশ জাগিয়া আর যাইতে চাইবে না, হয়তো আমারও যাওয়া হইবে না। রাত হয়তো আর বেশি দেরি নাই, এই বেলা সতীশকে না বলিয়া যাওয়াই ভালো। আমি আস্তে আস্তে উঠিলাম, আমার কাপড় আর ঢাকাগুলি লইয়া বাহির হইলাম। রাত্রি তখনও অনেক ছিল, কিন্তু আমার বোধ হইতে লাগিল যেন এই ভোর হইয়া আসিতেছে। একটা বড় রাস্তা ধরিয়া চলিলাম, অনেকক্ষণ হাঁটিলাম, কিন্তু রাত ফুরায় না। রাস্তাটা একটা নদীর ধারে যাইয়া শেষ হইয়াছে। আমিও সেইখানে যাইয়া থামিলাম। তারপর যাই কোথা? রাস্তাটা নিশ্চয় ওপার যাইয়া আবার চলিয়াছে, কিন্তু ওপারে যাই কেমন করিয়া? এতক্ষণে রাত ফুরাইল না, হয়তো আরো অনেক দেরি। ঘাটে একখানি নৌকা বাঁধা ছিল, নৌকার ছই নাই। একজন লোককে অনায়াসে ওরূপ নৌকা চালাইতে দেখিয়াছি। আমার বোধ হইতে লাগিল আমিও পারি। নৌকায় উঠিতে বিলম্ব হইল না। যে লগিটিতে নৌকা বাঁধা ছিল তাহা তুলিয়া লইলাম। ডাঙায় ভর করিয়া ঠেলিয়া নৌকা জলে ভাসাইয়া দিলাম। জলের গায়ে এত জোর আগে ভাবি নাই। শো শো করিয়া নৌকার গায়ে জল বাঁধিতে লাগিল। নৌকাখানা ঘুরিয়া গেল। হঠাৎ ঘুরিবার সময় তাড়াতাড়ি লগিটি ছাড়িয়া দিলাম। নৌকো ঘুরিয়া ঘুরিয়া ডাঙা হইতে অনেক দূরে যাইয়া পড়িল। স্রোতে ভয়ানক বেগের সহিত ভাসিয়া যাইতে লাগিল। আমি কিছুকাল হতবুদ্ধি হইয়া থাকিলাম। বিপদের পরিমাণটা প্রথমে তত বুঝি নাই। শেষে কিছু কিছু করিয়া হুঁশ হইতে লাগিল। মাথা ঘুরিয়া গেল। দুহাতে চোখ ঢাকিয়া বসিয়া পড়িলাম। ঢেউগুলি তড়াক তড়াক করিয়া নৌকোখানিকে দোলাইতে লাগিল। তখন মায়ের সেই মুখখানি মনে হইল। কেন বাড়ি ছাড়িয়া আসিলাম? সেই অন্ধকার রাত্রি, ভয়ানক নদী, আর বাড়ির ছোট কুঠুরিটি, সেই কোমল সুন্দর বিছানাটি মনে হইল। দুই চোখে জল পড়িতে লাগিল। সেই আঁধারে পড়িয়া মা মা বলিয়া কাঁদিতে লাগিলাম। কেন সতীশের সঙ্গে গেলাম না? তাহাকে কেন ছাড়িয়া আসিলাম? এইভাবে কতক্ষণ ছিলাম বলিতে পারিব না। হঠাৎ নৌকাখানি একদিকে যাইয়া ঠেকিল। চমকিয়া দেখিলাম কতগুলি বড় নৌকা, তাহারই একটাতে আমার নৌকা ঠেকিয়াছে। আমি সেই মুহূর্তের জন্য আশ্বস্ত হইলাম, কিন্তু তার পরক্ষণেই নৌকা হইতে কতগুলি কালো অর্ধ উলঙ্গ লোক বাহির হইয়া কেউ মেও করিয়া কি বলিতে লাগিল। আমি বুঝিতে পারিলাম আমাকে গালি দিতেছে। তাহারা আমার কথা বুঝিতে পারিল বলিয়া বোধ হইল না, আরো বেশি গালাগালি দিতে লাগিল। ক্রমে অন্যান্য নৌকার লোক আসিয়া গোলমালে যোগ দিল। আমার কথা শুনিয়া সকলেই ওই লোকগুলিকে গালি দিতে লাগিল। একটি ভদ্রলোক সেখানে ছিলেন, তিনি দয়া করিয়া আমাকে তাহার নৌকায় লইয়া গেলেন। নিজ হাতে আমার পুটলিটি যত্ন সহকারে এক কোণে রাখিয়া দিলেন। তারপর আমাকে বলিলেন,
তোমার আপত্তি না থাকিলে আমার সঙ্গে যাইতে পারো, আমার বাড়িতে কোনো ক্লেশ হইবে না। আমি তাহার সঙ্গেই চলিলাম। কাতারিটি ছোট শহরের মতো, অনেক লোক, বড় লোকও অনেকগুলি আছেন। আমি যাহার সঙ্গে গিয়াছিলাম তাহাকে এখানে কালিদাসবাবু বলিব, তিনিও একজন বড় লোক। এই সব দেখিয়া শুনিয়া আমার পুরাতন রোগ আবার দেখা দিল। আমি ভাবিতে লাগিলাম, এখানে থাকিয়া বড় লোক হওয়া যায় কি? যায় বই কি, না হইলে ইহারা এত বড় গাড়ি চড়ে কি করিয়া? বোধ হইল যেন কালিদাসবাবু বাড়িতে থাকিয়া হঠাৎ একদিন বড় লোক হইয়া যাইব। একদিন কালিদাসবাবু ডাকিলেন। কালিদাসবাবুর উপর প্রথম হইতে আমার বড় শ্রদ্ধা হইয়াছিল। যখনই তিনি আমাকে ডাকিতেন তখনই একখানা সুন্দর কিছু উপহার পাইতাম। আমার বয়সের অনেকেই এখন ভালো কাজ করিতেছেন, কিন্তু আমার যেন তখনও শিশু ভাবটা যায় নাই। কালিদাসবাবু তাহা বেশ বুঝিতেন। যা হোক, আমি কালিদাসবাবুর নিকট যাইয়া দাঁড়াইলাম। তিনি আমার নাম ধরিয়া বলিলেন, গিরিশ, এখানে তোমার কেমন লাগে? দিব্যি বটে, তা এখানে থেকে তোমার আর কোথাও যেতে ইচ্ছা হয় না? কোথায় যাব, এখানেই থাকবো। তা বেশ, বলিয়া কালিদাসবাবু কপাল হইতে চশমা নামাইয়া ছাপার কাগজ পড়িতে লাগিলেন। কাগজের প্রথম পাতায় একটি ছবি, আমার সেই সাহেব। আমি একটু আশ্চর্য হইলাম। অনেক দিন পরে কোনো পরিচিত বন্ধুর সাক্ষাৎ পাইলে যেরূপ হয়, আমারও সেরূপ হইল। একটি ছোট কথা আমার মুখ দিয়া বাহির হইল। আমি বলিয়া উঠিলাম, আরে! কালিদাসবাবু কাগজ নামাইয়া আমার মুখের দিকে চাহিলেন। তাহার অর্থ, ব্যাপারখানা কি? আমি বললাম, আজ্ঞে, ওই ছবিটে। ইনি একজন বড়লোক ছিলেন, তোমারও বড়লোক হতে ইচ্ছে হয় না? আমি ভাবিলাম, এই বুঝি। হঠাৎ প্রশ্ন হওয়াতে থতমত খাইয়া বলিলাম, বড়লোক কি সবাই হয়? হয় বই কি, ইচ্ছে করলে তুমিও হতে পারো। আমি পারি? অবশ্যই। কাল থেকে তোমাকে স্কুলে পাঠিয়ে দেব ভেবেছি। লেখাপড়া না শিখলে বড়লোক হওয়া যায় না, তাই তোমাকে ডেকেছিলাম। কেমন? আমার বাতাসের ঘর ভাঙিয়া গেল। যার চোটে বাড়ি ছাড়া সেই আপদ। আমি কোনো কথা কহিলাম না। কালিদাসবাবু এতে সন্দেহ করেন নাই, সুতরাং কিছু বলিলেন না। এরূপ কথাবার্তা কালিদাসবাবুতে আর আমাতে অনেক দিনই হইত। তিনি আমার অবস্থার কথা জিজ্ঞাসা করিতেন। সেই রাত্রিতে নৌকায় কেমন করিয়া আসিলে, বাড়ি কোথা, মা বাপ নাই ইত্যাদি আমি প্রায় চুপ করিয়া থাকিতাম। কালিদাসবাবুর ইচ্ছে ছিল সুযোগ পাইলে আমাকে বাড়ি পাঠাইয়া দিবেন, কিন্তু এসব সম্বন্ধে আমার কোনো খবরই তাহাকে দিতে চাইতাম না। তখন তিনি সেসব বিষয়ে ক্ষান্ত হইয়া সেখানেই আমাকে লেখাপড়া শিখাইবার মনস্থ করিলেন। স্কুলে যাইয়া অবধি আমার আর মনে শান্তি ছিল না। কয়েকদিন কোনো মতে কাটাইলাম, কিন্তু শেষটা অসহ্য হইয়া উঠিল। কালিদাসবাবুর বাড়িতে থাকা হইবে না, কিন্তু হঠাৎ যাই কোথায়? গেলেও আর এবার হাঁটিয়া যাওয়া যাইবে না। কা হইতে দুখানা স্টিমার ধুতে যাতায়াত করিত। সপ্তাহে 2 দিন স্টিমার চলে। ধু যাইতে 3 দিন লাগে। হিন্দুরা এই 3 দিনে চিরে পুটলি বাঁধিয়া জাহাজে ওঠে, ভোরবেলা জাহাজ ছাড়ে। একদিন নদীর ধারে বেড়াইতে যাইয়া দেখি একখানা স্টিমার এইমাত্র ঘাটে আসিয়া থামিল। পরের দিন ভোরে চলিয়া যাইবে। হঠাৎ স্টিমারে উঠিয়া ধু চলিয়া যাইতে বড় ইচ্ছা হইতে লাগিল। বাড়ি আসিয়া কেহ না দেখে এমন ভাবে আমার কাপড় চোপড় সব একত্র জড়ো করিলাম। কালিদাসবাবুর বাড়ি আসিবার কালে সঙ্গে করিয়া যে টাকা আনিয়াছিলাম তাহার একটিও ব্যয় হয় নাই। কালিদাসবাবুও মাঝে মাঝে আমার ইচ্ছা মতো খরচ করিবার জন্য 2-1টি টাকা দিতেন। আমি সমস্তই সঞ্চয় করিতাম। শুনিয়াছিলাম বড় লোকেরা সহজে টাকা খরচ করিতে চাহে না। যাত্রার উপযোগী সমস্ত জিনিস প্রস্তুত রাখিয়া ঘুমাইলাম। মনে একটা চিন্তা থাকিলে সহজে ঘুম হয় না, ঘুম হইলেও শীঘ্রই ভাঙিয়া যায়। আমারও তাই হইল। বড় কামরার ঘড়িতে 4টে বাজিল। আমি অমনি উঠিলাম, সঙ্গে পুটলি। পুটলিতে কয়েকখানা কাপড়, একজোড়া চটি জুতো, নগদ কিছু টাকা, কালিদাসবাবুর মাঝে মাঝে যে উপহার দিতেন সেগুলি, কয়েকখানা ছবি, একটা বড় ছুরি, আমার স্কুলের পুস্তকগুলি কেন সঙ্গে লইলাম বলতে পারি না। তবে কালিদাসবাবু বলিয়াছিলেন, লেখাপড়া না শিখিলে বড় লোক হওয়া যায় না। তাহাতে মনে কেমন করিয়া একটা ভয় হইয়া গিয়াছিল।
এইরূপ সাজসজ্জা করিয়া ছাতাটি হাতে করিয়া বিছানার চাদরখানা পুটলির উপর জড়াইয়া আস্তে আস্তে বাহির হইলাম। স্টিমার ঘাটে আসিতে অধিকক্ষণ লাগিল না। সেখানেই মুদির দোকান আছে, সেই দোকান হইতে চিড়ে কিনিয়া বিছানার চাদরের এক কোণে বাঁধিয়া লইয়া জাহাজের একজন লোক আমাকে একটা জায়গা দেখাইয়া দিল। আমি সেইখানে যাইয়া বসিলাম। জাহাজে বিশেষ কিছু ঘটনা হইল না, তবে সঙ্গে যে টাকা আনিয়াছিলাম তাহা প্রায় শেষ হইয়া আসিল। নিয়মিত সময় জাহাজ ধু পৌঁছিল। রামলোচন বাবু আমাদের অধিকার লোক, তিনি ধুতে থাকেন, সেখানকার একজন নামজাদা উকিল। আমি ভাবিলাম দেশের একজন লোক, তার কাছে গেলে তিনি অবশ্যই কিছু খাতির করিবেন। জাহাজ হইতে তীরে উঠিয়াই তাহার কথা জিজ্ঞাসা করিলাম। একটি ভদ্রলোক তাহার বাড়ি দেখাইয়া দিলেন। আমি আস্তে আস্তে একজন বাড়ির চাকরের মতো লোককে যাইয়া জিজ্ঞাসা করিলাম, রামলোচন বাবুর এই বাড়ি? সে লোকটা আমার কথার উত্তর দেওয়া দূরে থাকুক, আমার দিকে একবার ফিরিয়াও চাহিল না। মুখ বিকৃত করিয়া একটা বড় ঘরে চলিয়া গেল। অগত্যা আমি অন্য লোকের আশ্রয় গ্রহণ করিলাম। সে যাহা বলিল তাহাতে জানিলাম আমি যাহাকে রামলোচন বাবুর চাকর মনে করিয়াছিলাম তিনি রামলোচন বাবু, তাই অত রাগ। আমি ভয়ে ভয়ে রামলোচন বাবুর ঘরের দরজায় দাঁড়াইলাম। তিনি একটি তাকিয়া ঠেস দিয়া বসিয়া রহিয়াছেন। অত কালো আমি আর দেখি নাই। বেশি মোটা নন, কিন্তু প্রায় বুকের উপর কাপড় পরেন। গোফগুলি সোজা সোজা, চুল অধিকাংশ পাকিয়া গিয়াছে, কানে একটা কলম, হাঁটুর উপর পর্যন্ত কাপড় টানিয়া বসিয়াছেন। উড়ু দেশের উপর একটা লম্বা খাতা রাখিয়া তাহাই দেখিতেছেন, আর মাঝে মাঝে কাহার উদ্দেশ্যে মুখ বাঁকাইতেছেন। তাকিয়ার একটা অংশ কলম মুছিবার স্থান বলিয়া বোধ হইল। কিছুকাল পরে দেখিলাম যে তাহা নহে, পাশে একটি মাটির দোয়াত, তাহা হইতে ঘাঁটিয়া এক কলম লইয়া খাতায় কি যেন লিখিলেন। তারপর কলমটি মাথার চুলে ঘষিয়া কানে বসাইয়া হাতের দুটি আঙ্গুল তাকিয়ার ওই স্থানটিতে পুছিলেন। তার পরক্ষণেই এক হাতের কনুই তাকিয়ার উপর রাখিয়া একখানা পা আমার দিকে বাড়াইয়া ভাউ শব্দ উদ্গার করিলেন। শেষটা আমার দিকে মুখ তুলিয়া চাহিলেন। প্রথম প্রশ্ন হিন্দি ভাষায় হইল, তাহার পর বাংলা। কি চাই? আগে আমি অনেক দূর থেকে এসেছি। আমিও অনেক দূর থেকে এসেছি। আমার নিবাস সু। আমারও নিবাস সু। তারপর মহাশয় যদি কিঞ্চিত সাহায্য, দক্ষিণ হস্তের ব্যাপার আমার কাছে নাই, হিয়াসে চলে যাও। আমি আর এক মুহূর্তও সেখানে বিলম্ব করিলাম না। কোথা যাইব ঠিক নাই, কিন্তু রামলোচন বাবুর বাড়িতে আর পদার্পণ করা হইবে না। রাস্তায় বাহির হইয়া একজনের কাছে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন যে কোনো মুদিকে পয়সা দিলেই থাকবার জায়গা আর খেতে দেবে। মুদির দোকান খুঁজিয়া লওয়া কঠিন বোধ হইল না। দুদিন মুদির দোকানে খাইলাম, কিন্তু এরূপভাবে খাইলে বেশি দিন পয়সায় কুলাইবে না, এই চিন্তায় রাত্রিতে ঘুম হয় না। একদিন প্রাতঃকালে উঠিয়া মুদির পয়সা হিসাব করিয়া দিলাম। তারপর পুটলিটি হাতে করিয়া বাহির হইলাম। রাস্তায় কত দূর হাঁটিয়া দেখি একটা বড় বাড়ি। এ বাড়ির কর্তা রামলোচন বাবুর মতো নাও হতে পারেন। আস্তে আস্তে বৈঠকখানার দিকে গিয়া দেখিলাম কর্তা বসিয়া আছেন, আর ইয়ার গোছের একটা অভ্যাগত লোক তাহার সহিত কথা বলিতেছেন। আমি দাঁড়াইবা মাত্রই কর্তা জিজ্ঞাসা করিলেন, তুমি কে বাপু? আমি পথিক, কষ্টে পড়েছি। ইয়ার বড় খিদে পেয়েছে বুঝি? আমি কোনো উত্তর করিলাম না। ইয়ার বাবু উত্তর দিকে আঙ্গুল নির্দেশ করিয়া চোখ বড় করিয়া মাথা নাড়িয়া বলিতে লাগিলেন, হোটেল আছে, বাবুর্চি লোক দিব্যি রাঁধে, রোজ 5 টাকাতেই চলে। আমি নিরাশ হইয়া বাবুর দিকে তাকাইলাম। বাবু ইয়ারের উপর অত্যন্ত রাগ করিয়া বলিলেন, নিজের বাড়িতে একটি লোককে খেতে দিতে পারো না, অন্য লোকের বাড়ি এসে চাষামো করো, আর আমার বাড়ি এসো না। বলা বাহুল্য বাবুর উপর আমার ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান ইত্যাদি যত হইতে পারে সবকটা জন্মিয়া গেল। বাবু আমাকে বলিলেন, তোমার অন্য কোনরূপ কষ্ট না হলে আমার বাড়িতে তোমার থাকবার জায়গা আর খাবার বন্দোবস্ত হতে পারে।
আগে আমি অমনি থাকতে চাই নে, আপনার কিছু কাজ করে দেব, তার পরিবর্তে যদি কিছু খাবার দেন তাহলে ভালো হয়। উত্তম, তুমি ইংরেজি লিখতে পারো? কিছু কিছু ইংরেজি পড়েছিলাম বটে, কিন্তু ভালো লেখাপড়া জানি না। কতদূর পড়েছো? আমি বললাম। বেশ, তাতেই হবে। আমি বাবুর বাড়িতে রহিলাম। কাজের মধ্যে এই বাবুর চিঠিপত্র সব একটা নকল করিয়া রাখিতে হয়। এখানে থাকিয়া মাঝে মাঝে বাড়ির কথা ভাবিতাম। বড়লোক হইবার জন্য কত কষ্ট পাইলাম, কিন্তু বড়লোক হইবার তো লক্ষণ দেখিতেছি না। কেবল বাড়ি হইতে চলিয়া আসিলে কি বড়লোক হওয়া যায়? আরও কিছু চাই, আমার তাহা নাই। এইরূপ যতই ভাবিতে লাগিলাম ততই বাড়ি ফিরিবার ইচ্ছা হইতে লাগিল। শেষটা ঠিক করিলাম বাড়ি যাইতে হইবে। আমার হাতে যে কিছু টাকা আছে তাহাতে পথ খরচা চলিবে না, সুতরাং এবার স্টিমারে যাওয়া হইবে না। বৈতীর্থ এখান হইতে বেশি দূরে নয়, সেখানে গেলে সঙ্গী পাওয়া যাইবে। এরূপ চিন্তার পর মনে করিলাম বাবুর নিকট হইতে বিদায় লইয়া বই যাইব, সেখানে সঙ্গী পাইলে তাহাদের সহিত বাড়ি যাইব। কর্তার নিকট হইতে বিদায় লইয়া বই আসিতে বড় বেশি দেরি হইল না। জায়গাটা দেখিতে বড় সুন্দর। একটি ছোট পাহাড়, তার উপরে তীর্থস্থান। পাহাড়ের গায়ে সিঁড়ি কাটা আছে, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠিতে হয়। অনেকগুলি সিঁড়ি, উঠিতে অনেকক্ষণ লাগে। আমি উঠিতে উঠিতে 3 বার বিশ্রাম করিলাম। প্রথমেই যাহাকে দেখিলাম তাহার নিকট জিজ্ঞাসা করিলাম যাত্রীরা কোথায় থাকে। সে বলিল যাত্রীদের থাকিবার ভালো জায়গা নাই, প্রায় সকলেই পাণ্ডাদের বাড়িতে থাকে। উপরে যে দেব মন্দির, সেই পুরোহিতদের নাম পাণ্ডা। পাণ্ডা খুশিতে অধিকক্ষণ ঘুরিতে হইল না। প্রথমে যে পাণ্ডা আমাকে দেখিল সেই হাত ধরিয়া আমাকে তাহার বাড়ি লইয়া গেল। পাণ্ডার বাড়ি 2 দিন থাকিয়াই বুঝিতে পারিলাম যে বিষয়টা তত সুবিধাজনক নহে। আমি যে সময় গিয়াছি সে সময় যাত্রীরা প্রায় আসে না। সঙ্গী পাইতে হলে আরো 3 মাস অপেক্ষা করিতে হইবে। 3 মাসের তো কথাই নাই। পাণ্ডা মহাশয় যেরূপ করিলেন তাহাতে 3য় দিনে আমাকে পৃষ্ঠভঙ্গ দিতে হইল। 3য় দিনে সকালে পাণ্ডা আসিয়া বলিলেন, দেখিবি, চল। আমি চলিলাম। অনেক জিনিস দেখা হইল। শেষে এক জায়গায় গেলাম, সেটি একটি বড় মন্দির, মধ্যে গহ্বর, গহ্বরের নিচে ছোট একটা ঝর্ণার মতো। পাণ্ডা বলিল, পূজা এখানে করিতে হইবে। কত লাগিবে তাহার হিসাব দেওয়া হইল। আমি দেখিলাম তাহলে তো আমার বাড়ি যাওয়া হয় না। আমি বলিলাম, আমি ছেলে মানুষ, পূজা কি করিব? পাণ্ডা চটিয়া গেল। সেদিন হইতে আর আমাকে তাহার বাড়িতে জায়গা দিল না। অগত্যা আমার সেখান হইতেই প্রস্থান করিতে হইল। কিছু দূর গেলেই কতগুলি ছোট ছোট ছেলে আসিয়া পয়সা পয়সা করিয়া আমাকে ঘিরিয়া ধরিল। আমি কোনো মতেই পয়সা দিতে চাইলাম না। তাহারা খেপিল, কেহ গাল দেয়, কেহ কাপড় ধরিয়া টানে, কেহ দূর হইতে ছোট ছোট ঢিল ছুড়িয়া ফেলে। আমার মাথা গরম হইয়া গেল। কাছে একখানা ছোট কাঠ পড়িয়াছিল। রাগের চোটে তাহাই হাতে করিয়া লইয়া ছেলেগুলিকে তাড়া করিলাম। মুহূর্তের মধ্যে সকলে অদৃশ্য হইল। আমার যেন ভূত ছাড়িল। সেখান হইতে ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া পাহাড়ের প্রায় অর্ধেক পথ আসিলাম। তখন মনে হইল জুতো জোড়াটি ফেলিয়া আসিয়াছি, কিন্তু ইহার পূর্বে 25 মিনিটের মধ্যে পাহাড় সম্বন্ধে যেটুকু জ্ঞান লাভ করিয়াছিলাম তাহাতে মনে ভয়ানক আতঙ্ক উপস্থিত হইতে লাগিল। আমি জুতার আশা পরিত্যাগ করিলাম। চলিবার সময় সর্বদাই চটি জোড়াটি পুটলিতে বাঁধিয়া লইয়া যাইতাম, এখনে তাহাই খুঁজিয়া লইলাম। পাহাড়ের নিচে নামিতে অনেক বেলা হইল। একটু একটু করিয়া ক্ষুধা বাড়িতে লাগিল। কোনো দোকানে যাইতে হইলে অন্তত 1 প্রহর চলিতে হইবে। সেই রোদে আর 1 ঘণ্টা চলাই অসম্ভব বোধ হইতে লাগিল। পথের ধারে 2-1টি গাছ দেখিলে ইচ্ছে হইতেছিল যে সেখানেই শুইয়া পড়ি, কিন্তু একদিকে তৃষ্ণায় গলা শুকাইয়া যাইতেছে, অন্যদিকে পেটের ক্ষুধা জ্বলিতেছে। কি করিব কিছু ঠিক করিতে না পারিয়া পথের ধারে একটি বাড়ি খুঁজিয়া লইলাম। বাড়িতে উঠিয়া একটা বড় ঘরে গেলাম। সেখানে 2টি ছেলে বসিয়াছিল। আমি তাহাদের নিকট আমার ক্ষুধার কথা জানাইলাম। তাহারা তুই তুই করিয়া আমার কথার উত্তর দিতে লাগিল। একজন বলিল, বাঙালি লোক চোর আর খ্রিস্টান, বাঙালি লোককে কিছু দিব না। আমি ভদ্রলোক, ব্রাহ্মণ, চোর নই, যা তুই এখান থেকে। CRIP ক্রিপ DASH। আমার তখন ঠাট্টার মেজাজ ছিল না, তথাপি এরপর আর হাসি থামাইতে পারিলাম না। তখন তাহাদের ধরনে কথা কইতে লাগিলাম। ওর মানে কি হলো?
ও ইংরাজি, রাম ইজ ইল, আই উইল নট লেট হিম রান ইন দ্য সান। বাঙালি লোক চোর, যা তুই এখান থেকে। তোরা স্কুলে পড়িস? এবার যেন তাহারা কিছু ভয় পাইল। আমাদের মাস্টার বড় বই পড়ে। তোমাদের মাস্টারের চাইতে আমি কি কম একটা কিছু? এই দেখ তো। আমার পুটুলিতে যে বইগুলি ছিল তাহার মধ্যে ল্যাম্বার্ট ডিটেলসও ছিল, সেইখানা এখন বাহির করিলাম। এই বেলা একটু পরিবর্তন দেখা গেল, তাহাদের মুখভঙ্গি বোঝা গেল, যেন তাহারা মনে করিয়া লইয়াছে যে আমি একটা কিছু হইব। একজন মাথা চুলকাইতে চুলকাইতে উঠিয়া গেল। যে রহিয়া গেল, আমি তাহাকে আশ্বস্ত করিয়া তাহার সহিত আলাপ পরিচয়ের চেষ্টা করিতে লাগিলাম। তাহার কথায় বুঝা গেল যে তাহার দুই ভাই। সে ছোট, বাবা নাই, মা আছেন, স্কুলে পড়ে, টাকা আছে, চাকর চাকরানি আছে। বলা বাহুল্য, সে বাড়িতে তখনকার জন্য আমার বিশ্রামের সংস্থান হইল। আমার জন্য একটি ছোট ঘর নির্দিষ্ট করা হইল। আমি তাহাতে যাইয়া বসিলাম। তখন সকলের খাওয়া হইয়া গিয়াছে, সুতরাং নতুন আহারের আয়োজন করা হইল। একজন আসিয়া আমাকে স্নান করিতে বলিল। আমি কাছের একটা পুকুর হইতে স্নান করিয়া আসিলাম। আসিয়া দেখিলাম যে জলখাবারের জন্য কতগুলি ভিজানো চাল আর কিছু সন্দেশ লইয়া বড় ছেলেটি আমার ঘরে বসিয়া আছে। চালগুলি ভিজিয়া ঠিক ভাতের মতো হইয়াছে। সেখানে খাবার সময় ঐরূপ চাল অনেকে খাইতে দেখিয়াছি। আমি খাইতে বসিলাম। ছেলেটি আমার কাছে বসিয়া রইল। তাহার ভাবভঙ্গিতে বোধ হইতে লাগিল যেন কিছু বলিতে আসিয়াছে। কিছুকাল পরে সে আমার গায়ে মাথায় হাত বুলাইতে লাগিল। আমি কিছু চমৎকৃত হইয়া তাহার দিকে চাহিলাম। সে বলিল, মা বলে দিয়েছে আপনি ব্রাহ্মণ, আপনি শাপ দিলে আমার অনিষ্ট হবে। আমি আপনাকে মন্দ কথা বলেছি। তোমার উপর রাগ করি নাই, তোমার কথায় আমার কিছুমাত্র অনিষ্ট হয় নাই। আমি ভগবানের নিকট প্রার্থনা করিব যেন তিনি তোমার ভালো করেন। তাহাকে বোঝানো কিছু কষ্টকর বোধ হইল, কিন্তু শেষটা সে যেন সুখী হইল এবং বলিল, তবে যাই, মার কাছে বলিগে। বেলা প্রায় শেষ হইয়া আসিলে সেই ছেলে দুটির নিকট হইতে বিদায় লইয়া বাহির হইলাম। সেদিন রাত্রিতে এক বাজারে মুদির দোকানে ছিলাম। তারপর 2 দিন ওইভাবে গেল। সারাদিন পথ চলিতাম, কেবল দুবেলা খাওয়ার জন্য কোনো মুদির দোকানে উঠিতাম। রাত্রিতে কোনো মুদিকে পয়সা দিয়া তাহার ঘরে থাকিবার জায়গা পাইতাম। 3য় দিনে রাত্রিতে থাকিবার জন্য আর মুদির ঘর পাইলাম না। কাজে একজন গৃহস্থের বাড়ি যাইতে হইল। গৃহস্থ জায়গা দিতে কোনো আপত্তি করিলেন না, কিন্তু খাওয়া শেষ হইলে কড়া বগুনো সব দেখাইয়া বলিলেন, কাল চলে যাওয়ার আগে এগুলো মেজে দিয়ে যেতে হবে। তুমি বাঙালি, তোমার এটো কে নেবে? আমি মহাবিপদে পড়িলাম। বলিলাম, ওগুলো আমি ছুঁই নাই, তবে আমি যা যা ছুঁয়েছি সেগুলো তো এখনই মেজে দিচ্ছি। একখানা থালা আর একটি বগুনোতে ডাল ছিল, আমার ঘাড়ে চাপিল। তিনি বাড়ির কাছে একটা পুকুর দেখাইয়া দিলেন। আমি তথায় যাইয়া সমস্ত পরিষ্কার করিয়া আসিলাম। প্রায় অর্ধ ঘণ্টা সময় লাগিল। পরিশ্রমের পর সুনিদ্রা হইল। পরদিন গৃহস্থ ডাকিয়া ঘুম ভাঙাইলেন। উঠিয়া দেখি সূর্য উঠিয়াছে। তাড়াতাড়ি পুটলি হাতে করিয়া বাহির হইলাম। গৃহস্থের নিকট বিদায় লইবার সময় ফা যাইবার পথ জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, একটা বড় মাঠ, তারপর একটা পাহাড়, তারপর ফা। একই পথ, ভুল হওয়ার জো নাই। কিছু দূর হাঁটিয়া একটা মাঠে আসিলাম। সেখানে পথিক দিগের জন্য একটা ঘর আছে। তথায় একজনের সহিত সাক্ষাৎ হইল। তাহার সঙ্গে একটা ঘোড়া। সে আমাকে দেখিয়াই বলিল, বেশ, চলো। একজন সঙ্গীর জন্যই বসিয়াছিলাম। আমি জিজ্ঞাসা করিলাম, সঙ্গীর প্রয়োজন কি? সে বলিল, তুমি আর কখনো এখানে চলো নাই? একা গেলে খেয়ে ফেলবে। আমার ভয় হইল। মাঠের এপাশ থেকে ওপাশ দেখা যায় না। অতি কম চওড়া পথ, 10-12 হাত অন্তর, ছোট ছোট খসখসের ঝোপ। জীবজন্তুর মধ্যে এক জাতীয় পাখি। পাখিটি একটি চড়াই অপেক্ষা কিঞ্চিত বড়, গায়ের রং সবুজ, ঠোঁট সরু এবং লম্বা, স্বভাব অত্যন্ত চঞ্চল, ক্রমাগত একই রূপ শব্দ করিতেছে, টিরিং টিরিং টিরিং। লেজে একটা নতুনত্ব আছে। লেজের মধ্যদেশ হইতে প্রায় 1.5 ইঞ্চি লম্বা একটি সূচির মতো বাহির হইয়াছে। আমার সঙ্গী বলিল, শ্বশুর বাড়ি গিয়ে ছুঁচ চুরি করেছিলেন, তাতেই ওই শাস্তি। অন্য কিছু না থাকাতে ওই পাখিটি বারবার ভালো করে দেখিতে লাগিলাম।
বেলা আন্দাজ 4টার সময় ছোট একটি ঘর দেখিতে পাইলাম। সঙ্গী বলিল, আজ এখানেই থাকিতে হইবে। আমি প্রতিবাদ করিয়া বলিলাম, 4টের সময় বসে থাকতে হবে কেন? সঙ্গী বলিল, মাঠে রাত হলে বাঘে খাবে, বাঘে খায় এরূপ ইচ্ছা আমার ছিল না, সুতরাং সে রাত্রির জন্য ওই ঘরেই থাকিলাম। রাত্রিতে ঘুমাইয়া ঘুমাইয়া অনেক প্রকার শব্দ শুনিতে পাইলাম, সে সব নাকি হাতির শব্দ। সৌভাগ্যক্রমে হাতিগণ আমাদের কোনো খবর লইতে আসিলেন না, কিন্তু পরদিন উঠিয়া দেখি ঘোড়াটি নাই। ঘোড়ার স্বামী অনেক আক্ষেপ করিল। মাঠ পার হইতে প্রায় 4টে বাজিল। মাঠ যে জায়গায় শেষ হইয়াছে সেখানে দেখিলাম একটি ছোট ঘর। সেখানে আসিলে সঙ্গী বিদায় লইয়া অন্য পথে গেল। আমি আমার নির্দিষ্ট পথে আস্তে আস্তে চলিলাম। কিছু দূর যাইয়া একটি মাহুতকে পাইলাম, সে হাতি লইয়া ফা চলিয়াছে। আমি 4 আনা পয়সা দিব বলাতে সে আমাকে হাতির পিঠে একটু স্থান দিল। মহা সুখে ফা আসিলাম। কালিদাসবাবুর সঙ্গে সাক্ষাৎ করিতে সাহস পাইলাম না। রাত্রিতে একটি মুদির দোকানে থাকিয়া পরদিন ভোরে রওনা হইলাম। পথে যে সকল ছোটখাটো ঘটনা হইয়াছিল তাহা বলিবার প্রয়োজন নাই, তবে একদিনের কথা আবশ্যক। 2 প্রহরের পর আর মানুষের সারা শব্দ পাইলাম না। বেলা যতই কমিয়া আসিতে লাগিল ততই ক্রমাগত নির্জন স্থানে যাইয়া পড়িতে লাগিলাম। তারপর কেবল একটা মাঠ, 2 ধারে উলুবন এবং অন্যান্য 2-1টা ছোট ছোট গাছ। এরূপ জায়গায় সন্ধ্যা হইল। কি করি, কোথায় যাই, প্রাণপণে দৌড়িতে লাগিলাম। পথ এত সংকীর্ণ যে 2 পাশের গাছে গা লাগে। থাকিয়া থাকিয়া আমার বুক গুড়গুড় করিয়া উঠিতে লাগিল। এমন সময় হঠাৎ যেন পিঠে একটা কি লাগিল। চমকিয়া ফিরিয়া দেখিলাম একজন পাহাড়ি লোক। সে আমাকে কি একরকম ভাষায় বলিল, তুই কোথায় যাস, তোর প্রাণের ভয় নাই? এই বলিয়া সে আমাকে তাহার পিছু পিছু যাইতে সংকেত করিল। আমি সহজেই সে আজ্ঞা পালন করিতে লাগিলাম। সে 2 হাতে উলুবন সরাইয়া শুয়োরের মতো দৌড়াইতে লাগিল, আর মাঝে মাঝে আমাকে ডাকিয়া বলিতে লাগিল, আয় আয়, মরে যাবি। আমি হতবুদ্ধি হইয়া তাহার অনুসরণ করিতে লাগিলাম। কতক্ষণ এইরূপে চলিলাম বলিতে পারি না। অবশেষে একটা বড় নদীর ধারে আসিলাম। সেখানে দেখিলাম আরো কয়েকজন লোক বসিয়া আছে। পাহাড়ি বলিল, যতক্ষণ নৌকা আসিয়া ওপারে না যায় ততক্ষণ এখানে বসিয়া থাকিতে হইবে। আমি তাহাদের সঙ্গে মাটিতে বসিলাম। অন্যান্য সকলে পুটলি হইতে খাবার খুলিয়া খাইতে লাগিল। পাহাড়ির সঙ্গে কতগুলো কমলা লেবু ছিল। সে আমাকে তাহার খাবারটা খাইতে দিল। আমি তাহাই খাইয়া নাক মুখ কাপড়ে ঢাকিয়া সেইখানেই শুইয়া পড়িলাম। অন্যান্য লোকেরা আমাকে বলিতে লাগিল, ঘুমিও না, খেয়ে ফেলবে। তেমন অবস্থায় ঐরূপ উপদেশ বাক্যের অত্যন্ত আবশ্যক ছিল, কারণ সমস্ত দিনের পরিশ্রমে আমার গা অবশ হইয়া আসিতেছিল এবং একটু পরেই অতি নিকটে ঘেঁয়র ঘেঁয়র করিয়া বাঘ ডাকিতে লাগিল। সমস্ত রাত্রি চারপাশে দূরে নিকটে হিংস্র জন্তুর শব্দ হইতে লাগিল। সে রাত্রির কথা আমি জীবনে কখনো ভুলি নাই। নৌকাওয়ালা ওপারে বসিয়া সুখভোগ করিতেছে, সেখানে নৌকা বোঝাই না হইলে ফিরিয়া আসিবে না। সমস্ত রাত্রি আমাদের প্রাণ হাতে করিয়া সেই ভয়ানক স্থানে বসিয়া থাকিতে হইল। পরদিন নৌকা আসিলে আমরা ওপারে গেলাম। ইহার 3 দিন পর বাড়ির কাছে বাজারে আসিলাম। সেখানে দই, চিড়ে, সন্দেশ ইত্যাদি যাহা কিছু মনে হইল উদরস্থ করিয়া পথকষ্টের প্রতিহিংসা বিধান করিলাম। 2টার সময় বাড়ি আসিলাম। তখন বাহির বাটিতে কেহ ছিল না। ভয়ানক গা কাঁপিতে লাগিল। শীতে অস্থির হইয়া গেলাম। আশেপাশে যে কয়খানা লেপ কাঁথা ছিল উপর্যুপরি গায়ে দিয়া বিছানায় পড়িলাম। শক্ত জ্বর হইল। ফাঁকি দিয়া বড়লোক হওয়ার স্বপ্নটা ভালো রকমেই ভাঙিয়া গেল। ব্যাস, সহজে কি বড়লোক হওয়া যায় গল্পটি এখানেই শেষ হচ্ছে। খুব তাড়াতাড়ি হাজির হব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর এই অপর একটি গল্প নিয়ে।